সকলকে ধন্যবাদ। তো আজকে আমি আমার উপস্থাপনা যে বিষয়ে নিয়ে এসেছি তা হলো ন্যাশনাল সার্ভিস স্কিমের দ্বারা অর্থাৎ এনএসএস এর দ্বারা আমরা কিভাবে আমাদের যে ইউথ রয়েছে তাদেরকে কিভাবে আমরা মূল্যবোধের শিক্ষা প্রদান করতে পারি। তো এই বিষয়ে আমি আমার বক্তব্যটা উপস্থাপনা করব। আপনারা সকলেই মনোযোগ সহকারে একটু শুনবেন। তো এনএসএস এর সম্পর্কে বলতে গিয়ে সর্বপ্রথম আমাদেরকে জেনে নিতে হবে যে এনএসএস যে প্রকল্পটা রয়েছে তার কিভাবে এটা বাস্তবায়িত হলো। তো সর্বপ্রথম আমরা যেটা বলবো এবং আমরা দেখেছি যে এনএসএস যে প্রকল্প রয়েছে তার প্রতিষ্ঠাতার পেছনে যে দার্শনিক চিন্তাধারা ছিল সেটা ছিল এডুকেশন থ্রু সার্ভিস, অর্থাৎ সেবার মধ্য দিয়ে শিক্ষা। এই যে ধারণা, সেই ধারণার উৎপত্তি হয়েছিল যখন 1948 খ্রিস্টাব্দে রাধাকৃষ্ণন কমিশন গঠন করা হয়েছিল। সেখানে সর্বপ্রথম বলা হয়েছিল যে শিক্ষার্থীদেরকে শিক্ষা প্রদানের সঙ্গে সঙ্গে তারা যাতে সেবামূলক বিষয়গুলোর দিকেও শিক্ষা গ্রহণ করে এবং দেশ এবং সমাজের বিভিন্ন কাজে তারা অংশগ্রহণ করে, সেই বিষয়ে সেখানে বর্ণনা করা ছিল। তো পরবর্তী সময়ে আমরা দেখতে পারি ন্যাশনাল অ্যাডভাইজারি বোর্ড অফ এডুকেশন, সিএবি, যেটা তারাও 1950 খ্রিস্টাব্দে এই বিষয়ে আলোকপাত করেছেন এবং পরবর্তী সময়ে ফার্স্ট 5 ইয়ার প্ল্যান, যেটা 1951 থেকে 1956 খ্রিস্টাব্দ পর্যন্ত হয়েছিল এবং সেখানে কমিউনিটি ওয়েলফেয়ারের কথা বর্ণনা করা হয়েছিল এবং তারপর কোঠারি কমিশন, সেখানেও সোশ্যাল সার্ভিসকে ইন্টিগ্রাল পার্ট অফ এডুকেশন বলেছেন। এবং এই সমস্ত যে সুপারিশগুলো ছিল, এই সুপারিশগুলোর উপর ভিত্তি করে আমরা দেখতে পাচ্ছি যে পরবর্তী সময়ে 24শে সেপ্টেম্বর 1969 খ্রিস্টাব্দে মহাত্মা গান্ধীর জন্ম শতবার্ষিক উপলক্ষে প্রকল্পের সূত্রপাত হয়েছিল। এর নেতৃত্ব দিয়েছিলেন ডক্টর VKRV রাও। যখন সর্বপ্রথম এই প্রকল্প সূত্রপাত হয়েছিল তখন কেবলমাত্র 37টি বিশ্ববিদ্যালয় এবং 40,000 ভলেন্টিয়ারদের নিয়ে এই প্রকল্পের সূত্রপাত হয়েছিল এবং আস্তে আস্তে এটা দেশব্যাপী এবং এই যে প্রকল্পের যে ভলেন্টিয়ার তাদের সংখ্যাও অনেক বেড়েছে। তো আমরা যেটা এর আগেও আলোচনা করলাম যে কিভাবে এনএসএস এর যে প্রকল্প রয়েছে সেটা সূত্রপাত ঘটলো। এই যে এনএসএস রয়েছে এটা কোন কোন মিনিস্ট্রির আন্ডারে এটাকে গভর্ন করা হয়। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে মিনিস্ট্রি অফ ইউথ অ্যাফেয়ার অ্যান্ড স্পোর্টস, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যে রয়েছে তারা এর ফান্ডিং থেকে শুরু করে এর তত্ত্বাবধান করে থাকে। তো সর্বপ্রথম আমরা এখানে দেখতে পারবো যে আইডিওলজিক্যাল রুট, অর্থাৎ এই যে এনএসএস প্রকল্পের সূত্রপাত হয়েছিল এর দার্শনিক চিন্তা ভাবনা যেমন আমরা আলোচনা করলাম, ঠিক তেমনি এর আদর্শ কার আদর্শে এটা আদর্শায়িত হয়েছে। তো মহাত্মা গান্ধীর যে সেলফলেস সার্ভিস অ্যান্ড ডিগনিটি অফ এভরি কমিউনিটি যে তার বক্তব্য ছিল তার উপরে ভিত্তি করেই কিন্তু এই এনএসএস যে রয়েছে এই প্রকল্পের যে ভিত্তি গঠিত হয়েছে। এবং তারপর আমরা যদি দেখি সিম্বল, তো এখানে সিম্বল যদি আমরা দেখি তো সেখানে দেখব একটা হুইল অর্থাৎ চাকার মতো রয়েছে। তো এটা কি? এটা রিপ্রেজেন্ট করে কোনার্ক সান টেম্পল যে রয়েছে তার রথের চাকাটাকে রিপ্রেজেন্ট করছে।
এবং তার পাশাপাশি এখানে নেভি কালারটা দেখতে পাচ্ছি, যেটা কসমস এনার্জির কথা, কসমসকে রিপ্রেজেন্ট করছে, যে এনার্জি, সেই এনার্জি। এবং রেড রয়েছে, রেড ফর ইউথ, আমাদের যে ইউথ জেনারেশন রয়েছে তাদেরকে রিপ্রেজেন্ট করার জন্যই কিন্তু এই যে রেড কালার সেটাকে কিন্তু রিপ্রেজেন্ট করছে। তো তারপর দেখতে পাচ্ছি মোটো। তো কি মোটো, যে নট মি বাট ইউ, অর্থাৎ আমি নয় কিন্তু তুমি, অর্থাৎ যে আমি কেবলমাত্র নিজের কথাই ভাববো সেটা নয়, আমি নিজের সাথে সাথে আমার সমাজ, আমার দেশের কথাও কিন্তু ভাববো। সেই যে মানসিকতা নিয়েই কিন্তু এই আমাকে জীবনের পথ চলাটা চালিয়ে যেতে হবে, এটাই কিন্তু এনএসএস এর অন্যতম মোটো। তো লিঙ্কেজ কি, অর্থাৎ এখানে কোন কোন বিষয়গুলো উপস্থাপনা করা হয়েছে, সেখানে বলা হয়েছে কানেক্ট ক্যাম্পাস অ্যান্ড কমিউনিটি, কলেজ অ্যান্ড ভিলেজ, নলেজ অ্যান্ড অ্যাকশন, অর্থাৎ আমাদের যে ক্যাম্পাস রয়েছে, প্রতিষ্ঠান রয়েছে, তার সঙ্গে আমাদের আশেপাশের যে কমিউনিটি রয়েছে, ভিলেজেস রয়েছে, তাদের মধ্যে একটা যোগসূত্র স্থাপন করে। এখন আমরা দেখে নিব যে অবজেক্টিভস, এনএসএস এর উদ্দেশ্য কি, অর্থাৎ কি উদ্দেশ্য চরিতার্থ করার জন্য এনএসএস প্রকল্পের সূত্রপাত হয়েছিল। এখানে আমরা দেখতে পাচ্ছি সর্বপ্রথম যেটা আছে, আন্ডারস্ট্যান্ড দ্য কমিউনিটি, অর্থাৎ আমরা সকলেই কোনো না কোনো কমিউনিটির অংশ, এবং আমরা আমাদের কমিউনিটিকে যাতে জানতে পারি এবং কমিউনিটিতে কি সমস্যা রয়েছে বা কমিউনিটিতে কি প্রয়োজনীয়তা রয়েছে সেই সম্পর্কে আমাদের সচেতনতা তৈরি এবং জ্ঞানের যে ধারা সেটাকে বৃদ্ধি করার জন্য যে আমাদেরকে আমাদের কমিউনিটিকে জানতে হবে, এই বিষয়টা কিন্তু সর্বপ্রথম। কেননা অ্যাজ এ এনএসএস ভলেন্টিয়ার আমাদের কাজই হবে আমাদের যে কমিউনিটি রয়েছে সেটাকে সঠিকভাবে সার্ভ করা। তারপর আমরা কি দেখতে পাচ্ছি, আইডেন্টিফাই অ্যান্ড সলভ প্রবলেম, অর্থাৎ আমরা কমিউনিটি এঙ্গেজমেন্টের দ্বারা যে কমিউনিটিতে যে সমস্যা রয়েছে সেটাকে আমরা অনুসন্ধান করব এবং তার সমাধান করার চেষ্টা করব। আমরা এর পরবর্তী সময়ে আলোচনার মধ্যে দিয়ে জানতে পারবো যে এনএসএস যে প্রকল্প রয়েছে সেখানে প্রত্যেকটা ইউনিটের অধীনে বা কলেজ ইউনিট বা বিদ্যালয় ইউনিটের অধীনে একটা অ্যাডাপ্টেড ভিলেজ থাকে। তো সেখানে গিয়েও আমরা কিন্তু সেখানকার কি সমস্যা রয়েছে সেটা আইডেন্টিফাই করে তার সমস্যার সমাধান করতে পারি। তারপর আরেকটা কি উদ্দেশ্য আছে, সিভিক অ্যান্ড সোশ্যাল রেসপন্সিবিলিটি। তো আমাদের অবশ্যই আমরা সকলেই একটা দেশের নাগরিক, এবং দেশের নাগরিক হিসাবে আমাদের কিছু দায়িত্ব রয়েছে। আমরা যেমন আজকাল আমাদের যেমন ফান্ডামেন্টাল রাইটস রয়েছে, ঠিক তেমনি আমাদের ফান্ডামেন্টাল ডিউটিসও রয়েছে। তো সেই যে আমাদের ডিউটিস সেগুলো আমাদেরকে পালন করা উচিত। যে সিভিক রেসপন্সিবিলিটি, যে কিভাবে সমাজে বিভিন্ন প্রতিষ্ঠান বলো বা কোথাও গিয়ে কিভাবে ব্যবহার আমাদের করতে হবে, আমাদের কি দায়িত্ব সমাজটাকে সঠিক দিক নিদর্শন করার ক্ষেত্রে, তো সেই বিষয়গুলো কিন্তু আমরা এখানে দেখতে পাই। তারপর কি রয়েছে, অ্যাপ্লাই নলেজ প্র্যাকটিক্যালি, অর্থাৎ আমরা দৈনন্দিন জীবনে তো বিভিন্ন রকম বিষয় সম্পর্কেই শুনতে পারি, জানতে পারি, কিন্তু সেটাকে আমরা সঠিকভাবে প্রয়োগ করতে পারছি কিনা সেটা কিন্তু আমাদের এখানে সেই সুযোগটা রয়েছে। অর্থাৎ আমি যদি জনসেবা করতে চাই, সে জনসেবা সম্পর্কে আমি অনেক কিছু অধ্যয়ন থিওরিটিক্যালি জেনেছি, এবং সেটা যদি আমি প্র্যাকটিক্যালি আমার বাস্তবে সেটাকে প্রয়োগ করতে চাই, সেক্ষেত্রে কিন্তু এনএসএস আমাকে অনেকটাই সাহায্য করতে পারে, এবং আমরা আমাদের সেই যে নলেজ সেটা কিন্তু আমরা প্র্যাকটিক্যালি ইউজ করে আমরা সেটার ব্যবহার করে শেখাতে পারি। তো মোবিলাইজ পার্টিসিপেশন, যখন আমরা সব কমিউনিটিকে একত্রিতভাবে এনে তাদের সঙ্গে আলোচনা করব, তো ফলে কি হবে, আমাদের মধ্যে দক্ষতার বিকাশ ঘটবে এবং আমরা একে অপরের যে গোল রয়েছে সেটা শেয়ার করে এবং সেটা অ্যাচিভ করার কিন্তু আমরা চেষ্টা করব।
ডেমোক্রেটিক ও লিডারশিপ অ্যাটিটিউড, অর্থাৎ এখানে সবাই যেহেতু একত্রিতভাবে অংশগ্রহণ করে এবং কাজ করে, ফলে তাদের মধ্যে একটা গণতান্ত্রিক মনোভাব তৈরি হয় এবং কোনো গ্রুপকে লিড করার, তারা যেহেতু এই অ্যাক্টিভিটির মধ্য দিয়ে কোনো না কোনো গ্রুপকে লিড করে, তো সেক্ষেত্রে তাদের মধ্যে লিডারশিপ অ্যাটিটিউডও কিন্তু ডেভেলপ হয়। তো এটাও একটা অন্যতম উদ্দেশ্য। তারপর আমরা যদি দেখি যে কোর ভ্যালুজ অফ এনএসএস, এনএসএস এর মূল মূল্যবোধগুলো কি কি, যে কোন মূল্যবোধগুলোর উপরে ভিত্তি করে এনএসএস গঠিত হয়েছে। তো তার মধ্যে সর্বপ্রথম হলো সেলফলেসনেস অ্যান্ড এমপ্যাথি, অর্থাৎ যে নিজেরটাই শুধু না ভেবে অপরের কথাটাও ভাবা উচিত। আমরা একটা দেশের নাগরিক হিসাবে আমাদের শুধু নিজের স্বার্থের কথায় আমরা ভাববো, দেশের অন্যান্য নাগরিকদের কথা ভাববো না, সেটা আমাদের মধ্যে কখনোই যাতে তৈরি না হয়। এবং তার পাশাপাশি আমাদের মধ্যে সহমর্মিতারও একটা মনোভাব থাকা উচিত, যে আমরা যে সমাজে বসবাস করছি তার যে অন্যান্য সদস্যরা রয়েছে তারা কি রকম অবস্থায় রয়েছে, এবং সেটাকে আমরা কেবলমাত্র সিম্প্যাথেটিক্যালি না দেখে ইমপ্যাথেটিক্যালি যদি দেখি, অর্থাৎ আমার যদি সেই পরিস্থিতিতে আমি থাকতাম তাহলে আমার কি রকম অবস্থান হতো, সেই পরিস্থিতিটাকে জানার জন্য। তারপর ডিসিপ্লিন অ্যান্ড সেলফ রিলায়েন্স, তো অবশ্যই আমাদেরকে একটা শৃঙ্খলিত জীবনযাপন করার দরকার। শৃঙ্খলিত জীবনযাপন করলে আমাদের যে সফলতা যে রাস্তা সেটা অনেকটাই সুগম হয়ে যায়। প্রত্যেক দিন সঠিক সময়ে ওঠা এবং আমার নির্দিষ্ট যে দায়িত্ব সেগুলোকে পালন করা এবং আমার যে ডেইলি রুটিন সেটাকে সঠিকভাবে মেনটেন করা, এগুলোই আমাদের শৃঙ্খলিত জীবনের অন্যতম অংশ। তারপর কি বলবো, সেলফ রিলায়েন্স, অর্থাৎ আমরা এই যে বিভিন্ন রকম অ্যাক্টিভিটির মধ্য দিয়ে আমরা নিজেরা স্বাবলম্বী হতে পারি। কেননা কখনো কোনো রকম পরিস্থিতি যদি তৈরি হয়, তো সেক্ষেত্রে আমরা নিজেরাই নিজেদের সমস্যাকে সঠিকভাবে সমাধান করতে পারবো এবং আমরা তার থেকে শিখতেও পারবো। যেমন আমাদের সরকারের যে প্রকল্প রয়েছে মেক ইন ইন্ডিয়া, মেক ফর দ্য ওয়ার্ল্ড, তো এর উদ্দেশ্য কি? এর উদ্দেশ্য হলো আমরা যাতে অপরের উপরে নির্ভরশীল না থাকি। অপরের উপরে নির্ভরশীল হলে আমরা কিন্তু অনেক সময় বিপদের সম্মুখীন হতে পারি। তো তারপর কি রয়েছে, সিভিক রেসপন্সিবিলিটি। তো সিভিক রেসপন্সিবিলিটি কিন্তু একটা অন্যতম গুরুত্বপূর্ণ দিক, কেননা আমরা কীরকমভাবে কোনো একটা সামাজিক পরিস্থিতিতে ব্যবহার করছি তার উপরে কিন্তু ডিপেন্ড করছে যে আমাদের দেশের মোরাল কি, আমাদের দেশের লোকেদের ব্যবহার চরিত্র কীরকম। ফর এক্সাম্পল, আমরা যখন দেশের বাইরে যাচ্ছি সেখানে আমরা কেবলমাত্র একটা ব্যক্তি হিসাবে যাচ্ছি না, আমরা দেশের প্রতিনিধি হিসাবে যাচ্ছি, এবং সেখানে আমরা কীরকম ব্যবহার করব না করব তার উপরে কিন্তু অনেকটাই ডিপেন্ড করে যে আমাদের দেশের প্রতি লোকের দৃষ্টিভঙ্গি কীরকম তৈরি হবে। যেমন যেখানে সেখানে নোংরা ফেলা বা থুতু ফেলা, বা যেখানে যেখানে সেখানে কি মানে অনেক রকম কাজ যেগুলো আমরা যেখানে সেখানে করা যায় না সোশ্যাল গ্যাদারিংয়ে, সেই রকম অ্যাক্টিভিটি থেকে অবশ্যই বিরত থাকা উচিত। দেশের স্বাভিমান, দেশের সার্বভৌমত্ব, দেশের সম্পদকে রক্ষা করা, এগুলো কিন্তু আমাদের অন্যতম দায়িত্ব স্বরূপ। তো এটা আমাদের সিভিক রেসপন্সিবিলিটি, এই যে ভ্যালু, সেটা কিন্তু আমাদের মধ্যে থাকা খুবই দরকার। এবং তারপর লিডারশিপ অ্যান্ড টিম ওয়ার্ক, অর্থাৎ এখানে আমরা যখন একত্রিতভাবে কাজ করছি, একত্রিতভাবে কোনো প্রকল্পের উপরে কাজ করছি, কোনো একটা সেবামূলক কাজ করছি, ফলে আমাদের মধ্যে একদিকে যেমন নেতৃত্ব দানের দক্ষতারও বিকাশ ঘটছে, তার পাশাপাশি আমাদের একত্রিতভাবে থাকার বা একত্রিতভাবে কাজ করার এই দক্ষতাও কিন্তু বিকাশ ঘটছে। তো এটাও একটা অন্যতম ভ্যালুস যেটা এনএসএস প্রকল্পের দ্বারা স্টুডেন্টদের মধ্যে ইনকালকেট করার চেষ্টা করা। তারপর আরেকটা রয়েছে
ন্যাশনাল ইন্টিগ্রেশন অর্থাৎ জাতীয় সংহতি। জাতীয় সংহতি একটা অন্যতম গুরুত্বপূর্ণ দিক, কেননা আমাদের দেশে বিভিন্ন জাতি ধর্ম বর্ণের লোক বসবাস করে এবং একত্রিতভাবে বসবাস করে, এবং এক্ষেত্রে আমাদের মধ্যে যে এই জাতীয় সংহতির যে বিষয়টা সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমরা সকলেই এক, এবং আমাদের মূল উদ্দেশ্য হলো আমাদের দেশকে রক্ষা করা, আমাদের দেশের যে গৌরব সেটাকে আরো বেশি বাড়ানো, এটাই আমাদের অন্যতম উদ্দেশ্য। এবং দেশের সম্পদের রক্ষা, অ্যান্টি সোশ্যাল যদি কোনো অ্যাক্টিভিটি হয় সেটা থেকে আমাদের দেশকে রক্ষা করা। তারপর লাইফ লং কমিটমেন্ট টু সার্ভিস। তো কেননা এনএসএস এর যে উদ্দেশ্য সেটা হলো সেবা প্রদান করা। তো এনএসএস এর আর একটা অন্যতম যে ভ্যালুস বর্ণনা করা যেতে পারে, সেখানে আমরা বর্ণনা করতে পারি যে আমাদের মধ্যে যে সেবা ভাবের যে প্রকল্প, সেটা যাতে কেবলমাত্র আমরা এনএসএস করছি বলেই সেটা করব তা নয়, আমাদের মধ্যে এই ভাবনাটা থাকবে যতদিন পর্যন্ত আমি পারবো ততদিন পর্যন্ত কিন্তু আমি এই সেবাটা দেওয়ার যে প্রতিজ্ঞা, কমিটমেন্ট, সেটা কিন্তু আমার মধ্যে থাকা খুবই প্রয়োজন। তারপর যদি দেখি অর্গানাইজেশন স্ট্রাকচার, এনএসএস এর 5 টিয়ার স্ট্রাকচার রয়েছে। সর্বপ্রথম যদি আমরা দেখি ন্যাশনাল ডাইরেক্টরেট রয়েছে, সেটা নিউ দিল্লিতে রয়েছে, যারা কিনা পলিসি তৈরি করে কিরকম ভাবে এনএসএস এর প্রকল্প পরিচালিত হবে। তারপর দ্বিতীয় টিয়ারে আমরা দেখতে পারি 15টি রিজনাল ডাইরেক্টরেট রয়েছে, তার মধ্যে অন্যতম আহমেদাবাদ, বেঙ্গালুরু, ভোপাল, চেন্নাই, দিল্লি, কলকাতা এছাড়াও রয়েছে। তারপর রয়েছে তো স্টেট এনএসএস সেল রয়েছে, হেডেড বাই স্টেট এনএসএস অফিসার, যাকে এসএনও বলা হয়ে থাকে, যেটা স্টেট গভর্নমেন্টের ডিপার্টমেন্টের অন্তর্ভুক্ত। এবং তারপর আমরা দেখতে পারি প্রোগ্রাম কোঅর্ডিনেটর, যেটা ইউনিভার্সিটি এবং কলেজ লেভেলে থাকে। তারপর এনএসএস ইউনিট তার মধ্যে আবার ভাগ হয়, বেসিক ইউনিট of 100 volunteer lead by the program officer PO, যিনি পিও আছেন তিনি লিড করেন এবং প্রত্যেকটি ইউনিটে 100টি করে ভলেন্টিয়ার থাকে। তো আমরা যদি বর্তমান সময়ে দেখি যে এনএসএস যে প্রকল্প রয়েছে তা বর্তমান স্তরে তা কতটা প্রসার লাভ করেছে, যদি আমরা দেখি এর সূত্রপাত হয়েছিল 1969 খ্রিস্টাব্দে। তারপর থেকে আমরা দেখতে পারি বর্তমান সময়ে প্রায় 771টি বিশ্ববিদ্যালয় এটা রয়েছে, প্রায় 29,593টি কলেজ এবং টেকনিক্যাল ইনস্টিটিউশনে এই প্রকল্প চলছে, এবং প্রায় 13,661টি সিনিয়র সেকেন্ডারি স্কুলেও এই প্রকল্প রয়েছে, এবং প্রায় 8,20,00,000 উপরে স্টুডেন্ট বেনিফিট হয়েছে যখন থেকে এই প্রকল্পটি শুরু হয়েছে, এবং তার মধ্যে তারা সবাই প্রায় 240 ঘন্টার যে সার্ভিস অ্যাজ এ ভলেন্টিয়ার তারা কমপ্লিট করেছে। তো এখন আমরা জেনে নেব যে এনএসএস যে রয়েছে তাদের এঙ্গেজমেন্ট, অর্থাৎ কিভাবে তারা অ্যাক্টিভিটিগুলো পারফর্ম করে। তারা সাধারণত দুটো মোড অফ এঙ্গেজমেন্ট তাদের রয়েছে। একটা রয়েছে রেগুলার অ্যাক্টিভিটি, অর্থাৎ যে তাদের দৈনন্দিন দিনের যে কাজগুলো রয়েছে সেগুলোর মধ্যে কিছু বিষয় রয়েছে, এবং অপরদিকে রয়েছে স্পেশাল প্রোগ্রাম। তো তাদের ক্যাম্পেরও অর্গানাইজ করতে হয়, সেই বিষয়টা আমরা আলোচনা করব। তো রেগুলার অ্যাক্টিভিটিতে আমরা কি দেখতে পারলাম যে মিনিমাম, অর্থাৎ প্রত্যেক বৎসরে অন্ততপক্ষে 120 ঘন্টার কমিউনিটি সার্ভিস প্রদান করতে হবে, এবং 2 বছরের মধ্যে প্রায় 240 ঘন্টার যে সার্ভিস সেটা প্রদান করতে হয়, এবং তার পাশাপাশি 20 ঘন্টার ওরিয়েন্টেশন, 30 ঘন্টার ক্যাম্পাস ওয়ার্ক,
70 ঘন্টার ডাইরেক্ট কমিউনিটি সার্ভিস করতে হয়, এই সমস্ত রয়েছে। এবং এর আমি কি ভাবে সার্ভিস দিতে পারি, অ্যাডাল্টদের লিটারেসি দিতে পারি, যারা 15 থেকে 35 বছর বয়সী রয়েছে, তাদের মধ্যে শিক্ষার অভাব রয়েছে, তাদেরকে আমরা শিক্ষা প্রদান করতে পারি। হেলথ অ্যান্ড নিউট্রিশন ড্রাইভ, বিভিন্ন রকম ভাবে আমরা অ্যাওয়ারনেস ক্যাম্পেনিং করতে পারি স্বাস্থ্য সচেতনতা নিয়ে, তারপর নিউট্রিশন নিয়ে। যেমন পোষণ মা বলে একটা প্রোগ্রাম রয়েছে, সেটাকে অ্যাওয়ারনেস করা যেতে পারে। থ্যালাসেমিয়া অ্যাওয়ারনেস প্রোগ্রাম হতে পারে, ব্লাড ডোনেশন ক্যাম্প হতে পারে, HIV অ্যাওয়ারনেস নিয়ে ক্যাম্প হতে পারে। তো এই সমস্ত ক্লিনিনেস ক্যাম্পেইন, এই সমস্ত অ্যাক্টিভিটিগুলো কিন্তু আমরা করতে পারি যে রেগুলার অ্যাক্টিভিটির মধ্যে। তারপর আমরা যদি স্পেশাল ক্যাম্পের দেখি, তো সেখানে আমরা 2 বছরের যে আমাদের সময় রয়েছে, তার মধ্যে 7 দিনের একটা রেসিডেন্সিয়াল ক্যাম্প কম্পালসারি। আমাদেরকে 2 বছর যে সময় থাকে, তার মধ্যে অন্ততপক্ষে একটা স্পেশাল ক্যাম্পের আয়োজন করতেই হয়, এবং সেটা রেসিডেন্সিয়াল ক্যাম্প হয়ে থাকে, অর্থাৎ সেখানে সমস্ত রকম সুবিধা থাকে, থাকা খাওয়া সমস্ত রকম। এবং তারপর বিভিন্ন যে অ্যাক্টিভিটিগুলো করা হয়, আমার সেই শিক্ষা প্রতিষ্ঠানের 8 কিলোমিটারের মধ্যে কোনো একটা ভিলেজকে অ্যাডপ্ট করতে হয় এবং সেখানে নিজেদের সেবা সেটা প্রদান করতে হয়। এবং তারপর আমরা যেটা আমি আলোচনা করলাম যে ডে নাইট বোর্ডিং থাকে, রেসিডেন্সিয়াল টিম ওয়ার্ক এবং ক্রস কালচারাল আন্ডারস্ট্যান্ডিং এর উপরে এই কাজগুলো করা হয়ে থাকে। যেমন উদাহরণস্বরূপ আমরা বলতে পারি রিপাবলিক ডে ক্যাম্প, ন্যাশনাল ইন্টিগ্রেশন ক্যাম্প, এই সমস্ত ক্যাম্পগুলো কিন্তু আমরা আয়োজন করতে পারি। তো এখন প্রশ্ন হলো আমরা কোথায় আমাদের নিজস্ব সেবা প্রদান করতে পারি। সেক্ষেত্রে আমরা যেখানে যেখানে প্রদান করতে পারি, তার মধ্যে অন্যতম হলো শিক্ষা, অর্থাৎ শিক্ষা ক্ষেত্রে কিভাবে আমরা অ্যাডাল্ট লিটারেসি অর্থাৎ বয়স্ক শিক্ষা প্রদানের ক্ষেত্রে আমরা ভূমিকা পালন করতে পারি। প্রি স্কুল এডুকেশনের ক্ষেত্রে আমরা প্রাক প্রাথমিক লেভেলের শিক্ষার্থীদের জন্য আমরা কোনো নিজেদের সেবা প্রদান করতে পারি। কন্টিনিউইং এডুকেশন ফর স্কুল ড্রপ আউট, যারা বিদ্যালয়ে ছুট হয়েছে তাদের শিক্ষার স্রোতে ফিরে আনার জন্য, তাদের জন্য শিক্ষার সুযোগ সুবিধা করে দেওয়া, সেটাও কিন্তু আমরা করতে পারি। এবং লিগ্যাল লিটারেসির ক্ষেত্রে, অর্থাৎ আইনগত দিক থেকে যে আমাদের মধ্যে যে জ্ঞানের অভাব রয়েছে, সেই সচেতনতা তৈরি করার ক্ষেত্রেও কিন্তু আমরা ভূমিকা পালন করতে পারি অ্যাজ এ NSS ভলেন্টিয়ার। তারপর হেলথ, ফ্যামিলি ওয়েলফেয়ার অ্যান্ড নিউট্রিশনের ক্ষেত্রেও আমরা ভূমিকা পালন করতে পারি। ইমিউনাইজেশন ড্রাইভ, বিভিন্ন ভ্যাকসিনের জন্য ক্যাম্প তৈরি করতে পারি, ব্লাড ডোনেশন ক্যাম্প হতে পারে, এইডস অ্যাওয়ারনেস ক্যাম্প হতে পারে, পপুলেশন এডুকেশন, এই সমস্ত কিন্তু আমরা NSS ভলেন্টিয়ার হিসাবে করতে পারি। তারপর এনভায়রনমেন্ট অ্যাফরেস্টেশন, অর্থাৎ বেশি পরিমাণে আমরা বৃক্ষরোপণ করতে পারি, যার ফলে আমাদের পরিবেশকে আরো বেশি পরিষ্কার পরিচ্ছন্ন একটা ক্লিন এয়ার আমরা দিতে পারি। তো ক্লিনিনেস ক্যাম্পেইন আমরা আয়োজন করতে পারি, স্বচ্ছ ভারত পার্টিসিপেশন করতে পারি, এবং ওয়াটার কনজারভেশন, আমরা জলকে সংরক্ষণ করে রাখতে পারি ভবিষ্যতের জন্য। তো ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার, আমরা বিভিন্ন রিহ্যাবিলিটেশন সাপোর্ট দিতে পারি। কোনো রকম প্রবলেম যদি ন্যাচারাল ক্লাইমেটি থেকে শুরু করে সোশ্যাল ইভিল কোনো পরিস্থিতি তৈরি হলে, সেখানে কিন্তু আমরা কিন্তু নিজেদের কন্ট্রিবিউশন দিতে পারি। তো ফ্রম অ্যাক্টিভিটি টু ভ্যালু, আমাদের মধ্যে কিভাবে যে ভ্যালুস আছে সেই ভ্যালুসগুলো ইনকালকেট হবে আমরা যখন কমিউনিটি এক্সপোজার নেব, এবং তার কমিউনিটি এক্সপোজারের পরে আমরা তার ভিত্তিতে গাইডেড অ্যাক্টিভিটি করব, এবং সেই গাইডেড অ্যাক্টিভিটির যখন আমরা রিফ্লেক্ট করব এবং টিম ওয়ার্ক করব, ফলে আমাদের মধ্যে সেই ভ্যালুসগুলো ইনকালকেট হবে, ইন্টারনালাইজ আমাদের মধ্যে সেই ভ্যালুগুলো হবে।
তো ন্যাশনাল প্ল্যাটফর্ম অ্যান্ড রিকগনিশন, অর্থাৎ আমরা যদি এনএসএস ভলেন্টিয়ার হিসাবে আমাদের কি কি রিকগনিশন আমরা পেতে পারি এবং কি কি প্ল্যাটফর্ম রয়েছে আমাদের নিজস্ব অ্যাবিলিটি এক্সপ্রেস করার জন্য। তো সেক্ষেত্রে বলতে পারি রিপাবলিক ডে ক্যাম্প যেটা রয়েছে, সেখানেও কিন্তু প্রত্যেক বছর প্রায় 200 জন এনএসএস ভলেন্টিয়ারকে সিলেক্ট করা হয় 26শে জানুয়ারির প্যারেডের জন্য। তো সেখানে কিন্তু নির্বাচিত হওয়ার সুযোগ রয়েছে। প্লাস আমরা যদি দেখি ন্যাশনাল ইন্টিগ্রেশন ক্যাম্প যেটা অর্গানাইজ করা হয়, সেখানেও প্রায় 200 জন ভলেন্টিয়ারকে সিলেক্ট করা হয় ক্যাম্পের জন্য। তো সেখানেও সিলেকশন হওয়ার সুযোগ রয়েছে। তারপর ন্যাশনাল ইউথ ফেস্টিভ্যাল যেটা জানুয়ারি মাসে পালন করা হয় স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে, সেখানেও কিন্তু আমরা ইউথ আইকনের সঙ্গে ভিজিট করার সুযোগ কিন্তু রয়েছে। এবং তার পাশাপাশি ইন্দিরা গান্ধী এনএসএস অ্যাওয়ার্ডও রয়েছে। তো সেখানেও কিন্তু আমাদের অ্যাওয়ার্ডের সুযোগ রয়েছে। সো এটুকুই ছিল আজকের বক্তব্য। তো আমাদের যে মোটো নট মি বাট ইউ, অর্থাৎ আমাদেরকে অবশ্যই নিজের পাশাপাশি আমাদের সমাজটাকেও এবং আমাদের কমিউনিটিটাকে সঠিকভাবে পরিচালনা করার জন্য আমাদের নিজের দায়িত্ব এবং সেবা প্রদান করা খুবই প্রয়োজন। ধন্যবাদ।